নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি দেবারতী। শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হাই কনস্ট্রাকশন। এই হাই কনস্ট্রাকশনে আমরা আলোচনা করব আমাদের নির্মাণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই চাই আমাদের বাড়িঘর সুন্দর করে সাজাতে। হিন্দিতে একটা কথা আছে জানেন তো, পেহেলে দর্শনধারী বাত মে গুণ বিচারি, অর্থাৎ সুন্দর জিনিসের চাহিদা এবং কদর সবসময় বেশি থাকে। তো এই জন্য আমরা দেখবেন সবসময় প্রেমের ক্ষেত্রে সবসময় সুন্দর দেখতে মুখের প্রতি আকৃষ্ট হই। আবার ধরুন আমরা যদি কোথাও ঘুরতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানেই ঘুরতে যাই যেখানে প্রকৃতি তার অপার রূপের ডালি নিয়ে বসে আছে। সেরকমই আমরা তো চাই যে আমরা যেখানে থাকবো সেই গৃহটা বা সেই বাসস্থানটা খুব সুন্দর হোক। আজকে আমাদের এখানকার টপিক হচ্ছে নির্মাণের সাজসজ্জা, এবং আপনাদের সাথে আমি রয়েছি এবং আমি ছাড়াও আছেন আমাদের দুজন অতিথি। আলাপ করে নেব তাদের সাথে। আছেন চন্দ্রচূড় ভট্টাচার্য, নির্মাণ বিশেষজ্ঞ, স্বাগতম আপনাকে। আছেন আরিফ হোসেন, বহিঃসজ্জা বিশেষজ্ঞ, স্বাগত আপনাকে। এছাড়াও আপনারাও রয়েছেন এই অনুষ্ঠানে এবং আপনারা আপনাদের যাবতীয় সমস্যা, সেই সমস্যা নিয়ে কিন্তু ফোন করতে পারেন। হয়তো আপনি নতুন বাড়ি করার কথা ভাবছেন, অথবা হয়তো আপনার বাড়ি সদ্য তৈরি হয়েছে, তাতে হয়তো কোনো সমস্যা দেখা দিয়েছে। তবে হ্যাঁ, নির্মাণের সাজসজ্জার ক্ষেত্রে হয়তো কোনো প্রবলেম দেখা দিয়েছে। এই জন্যই আপনারা কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন এবং চট জলদি সেই সমস্যার সমাধান করতে কিন্তু আমরা চেষ্টা করব। প্রথমেই আমি চলে আসছি চন্দ্রবাবুর কাছে। একটা জিজ্ঞাসা আছে আমার। এই যে আজকাল দেখছি যে নির্মাণ যে হচ্ছে, নির্মাণের বেশিরভাগটাই বাইরের দিকে, ধরুন বাইরের দিকে আপনার কাঁচের একটা দেওয়াল করা হয়, যেটাকে আমরা ফ্যাসাদ বলে থাকি। তো এই যে ফ্যাসাদ আমরা করি, এই ফ্যাসাদগুলো আমরা ব্যবহার করি সাধারণত কত রকমের? প্রথমে আমাদের জানতে হবে এই ফ্যাসাদ কথাটা কোথা থেকে আসলো। বেসিক্যালি এটা একটা ইটালিয়ান ওয়ার্ড, ফ্যাসিতা থেকে এসছে, যার মানে হচ্ছে এক্সটার্নাল ফেস অফ দ্য বিল্ডিং। বাইরের কোনো বাড়ির বাইরের দিকের যে ফেসটা থাকে তাকেই বলা হয় ফ্যাসাদ বা এক্সটার্নাল ফেস অফ দ্য বিল্ডিং, যেটা আমরা সহজে বলা হয় এলিভেশন। ফ্রন্ট এলিভেশনটাকেই আমরা মূল ভাবে সাজানোর চেষ্টা করা হয়, সামনে থেকে বাড়িটাকে দেখতে কেমন হবে। কিন্তু প্যারালালি সাইড এবং ব্যাক এটাও একটা এলিভেশনের পার্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এই ফ্যাসাদ বলতে কিন্তু আমরা সাধারণত সামনে থেকে বাড়িটাকে দেখতে কেমন হবে সেটার প্রতি ম্যাক্সিমাম ইম্পর্টেন্সটা দেই। এখন ফ্যাসাদ প্রচুর রকমের হয়, তার মধ্যে আমরা যদি প্রধানত দুভাগে ভাগ করি, সেটা বলা যেতে পারে যে লাইট ওয়েট ফ্যাসাদ, মানে হালকা ধরনের, আরেকটা হচ্ছে হেভি ওয়েট, যেটা একটু ভারী। এখন এই যে হালকা ধরনের যে ফ্যাসাদ আমরা করছি, সেটা সাধারণত যে দেখা যায় যে এটা কিন্তু বাড়িটা স্টেবিলিটির সঙ্গে বা এটা স্ট্রাকচারাল কোনো ইম্পর্টেন্স নেই, এটা সাজানোর জন্যই শুধু করা হয়েছে। এবং এটা এমনভাবে তৈরি করতে হয় যাতে নিজের যে লোডটা আছে বা বাইরের যে লোডগুলো আসছে, যেমন উইন্ড বা অন্যান্য যে লোডগুলো আসছে, সেইগুলো যাতে ও সাস্টেন করতে পারে। আর যেটা আমাদের ভারী যে টাইপের ফ্যাসাদগুলো আমরা করছি, হেভি ওয়েট যেটাকে আমরা বলছি, সেইটা কিন্তু অ্যাভারেজ ওয়েট হতে হবে মোটামুটিভাবে 100 কেজি পার স্কোয়ার মিটারের বেশি। সেরকম ফ্যাসাদকে আমরা বলবো হেভি ওয়েট ফ্যাসাদ। এগুলো আবার লোড বিয়ারিংও হতে পারে এবং সেলফ সাপোর্টিংও হতে পারে, এয়ার চেম্বার থাকতেও পারে, নাও থাকতে পারে। এই হেভি ওয়েট ফ্যাসাদ যেটা, এটা আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি ফেব্রিকেটেড, একটা হচ্ছে ট্র্যাডিশনাল, একটা হচ্ছে ইটিআই সিস্টেম, আরেকটা হচ্ছে রেন স্ক্রিন ক্ল্যাডিং। এখন এই প্রি ফেব্রিকেটেড যেটা, মানে নামের সঙ্গেই বোঝা যাচ্ছে যে এটা অন্য জায়গা থেকে তৈরি করে হয়ে আসছে, সাইটে এসে এটা অ্যাসেম্বল হচ্ছে, এটাকেই বলা হয় প্রি ফেব্রিকেটেড। এবং সাধারণত যেমন উড দিয়ে হতে পারে, কংক্রিট প্যানেল দিয়ে হতে পারে, আরও অনেক রকম আইটেম দিয়ে এটা হতে পারে। এরপর হচ্ছে ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল বলতে আমরা সাধারণত যেটা বুঝি ব্রিক, স্টোন, উড, বিভিন্ন রকম জিনিস দিয়ে, যেটা প্রাচীন কাল থেকেই চলে আসছে বাড়ির ডেকোরেশনটা, তো সেইটাকে আমরা বলতে পারি ট্র্যাডিশনাল। এবার হচ্ছে ইটিআই সিস্টেম, যেটা হচ্ছে এক্সটার্নাল থার্মাল ইনসুলেশনের একটা সিস্টেম প্রোভাইড করা হয়। আমরা বড় হাই রাইজ বাড়ি করেছি বা অফিস বিল্ডিং আছে, তাতে যদি আমি টোটালটাই আটকে দিই, তার যদি উইন্ডো বা এই ব্যাপারটা না থাকে, তাহলে একটা
মানে তার ভেতরে তো বাতাসের একটা ব্যবস্থা রাখতে হবে, এবং সেইটার জন্য আমাদের থার্মাল ইনসুলেশন দিতে হবে, তা না হলে কিন্তু বাড়িটা গরম হয়ে যাবে। এই থার্মাল ইনসুলেশন সিস্টেমটাকে আমরা কন্টিনিউ করি, এবং এটার জন্য বিভিন্ন রকম যে মেটেরিয়ালসগুলো ইউজ করা হয় তার মধ্যে হচ্ছে এক্সপ্যান্ডেড পলিস্টেরাইন, এক্সট্রাক্টেড পলিস্টেরাইন, মিনারেল উল, এই টাইপের জিনিসগুলো এর মধ্যে ব্যবহার করা হয়। আরেকটা যে রেন স্ক্রিন ক্ল্যাডিং, এই রেন স্ক্রিন ক্ল্যাডিং যেটা হয় এটা হচ্ছে ভেন্টিলেটেড ফাসাদ সিস্টেম এইভাবেই তৈরি হয়, এবং এটা লোড বিয়ারিং ওয়ালও ব্যবস্থা করা যায়। তাছাড়া আমাদের মেটেরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ভাগগুলো করতে থাকি তাহলে দেখা যাবে গ্লাস ফ্যাসাদ, যেটা আমরা খুব বেশি দেখছি। তাছাড়া আমরা দেখতে পারি মানে এইগুলো ওপরটা গ্লাস থাকে কিন্তু এর ভেতরে একটা ফ্রেম সিস্টেম থাকে যার উপর এগুলো লাগানো হয়, সেগুলো সাধারণত অ্যালুমিনিয়াম বা এমএস ফ্রেম এগুলো দিয়ে করা হয়। অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলস বা এসিপি প্যানেল শিট এটা এখন খুব চলছে। তাছাড়া যেটা আমরা বলছিলাম যে স্টোন দিয়ে হতে পারে বা ব্রিক দিয়ে হতে পারে, তাছাড়া সিমেন্টের বোর্ড দিয়ে ফাসাদ হতে পারে, এরও পেছনে অ্যালুমিনিয়ামের ফ্রেম লাগবে। হাই প্রেশার ল্যামিনেট বা এইচপিএল বোর্ড এটা দিয়ে হতে পারে, এবং স্পাইডার ফ্যাসাদ এরকম হতে পারে। কাজে এগুলো আমরা মোটামুটি ফ্যাসাদের ভাগ বলতে পারি। আমরা তো এতক্ষণ জেনে নিলাম যে ফ্যাসাদের বিভিন্ন রকম যে ভাগ হয় সেই ভাগগুলো। এবার ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি বাড়ি তৈরি করলেন এবং সেখানে ফ্যাসাদও দিলেন, কিন্তু এই যে ফ্যাসাদ আমরা ব্যবহার করছি সেটা ধরুন একটা ঝড় আসলো, এই যে কিছুদিন আগে আমাদের আমফান হয়ে গেল, তো এই রকম যে ঝড়, সেই ঝড় থেকে ফ্যাসাদটা কতখানি রক্ষা পাবে এটাও তো একটা ব্যাপার আছে। এই ব্যাপার নিয়েই আমি চলে যাব আরিফ হোসেন বাবুর কাছে। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা যে এই যে ফ্যাসাদের এই যে উইন্ড টেস্ট আর ওয়াটার টেস্ট হয় এটা কি? অ্যাকচুয়ালি ফ্যাসাডের ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার পুরোপুরি দেখতে গেলে প্রথমে আমরা একটা হেভি টাইপ অফ ব্যাক স্ট্রাকচার ইউজ করি। এখন আমরা ফ্যাসাডের মেন যেটা উইন্ড প্রেসার নিয়ে আলোচনা করতে যাব সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে গ্লাস ফ্যাসাড, এসিবি ফ্যাসাড, যেগুলো এখন খুব ট্রেন্ড হচ্ছে আর কি। এখন সব কিছু বিল্ডিংয়েই এই গ্লাসগুলো বা ফ্যাসাড এসিবির ফ্যাসাডগুলো লাগানো হচ্ছে। সেইগুলো ব্যাক স্ট্রাকচারটা এমনভাবে ডিজাইন করা থাকে যা আমাদের কলকাতার জন্য 180 কিলোমিটার/আওয়ার উইন্ড প্রেসারেও সেটা কিছু হবে না, সেই সাস্টেনটা নিতে পারবে। এরকম ব্যাক স্ট্রাকচার করেই আমরা হাই রাইজ বিল্ডিংটার ব্যাক স্ট্রাকচার তৈরি করব, তাতে গ্লাস লাগাবো। এবার গ্লাসের বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করছে যে গ্লাসের স্প্যানটা ছোট করব কি বড় করব। এই 180 উইন্ড প্রেসারকে সাস্টেন করতে পারবে এরকম সাইজেরই গ্লাস আমরা এগুলো ইউজ করব এর মধ্যে, সেইটা একটা ব্যাপার আছে। আর একটা হচ্ছে গিয়ে এই ফাসাড করতে গেলে এখন বেশিরভাগ বিল্ডিং এই হচ্ছে গিয়ে আপনার ডবল গ্লাস ইউজ করা হচ্ছে, ডিজিও গ্লাস যেটাকে বলা হয়। সেটা ডিজিও গ্লাসের অনেকগুলো সুবিধা অসুবিধা রয়েছে, তো অসুবিধা তেমন কিছু নেই, একটু কস্ট এফেক্টিভ। বাকি এবার সেটা অনেক কিছুতেই সাহায্য করবে। আপনার ধরুন এয়ার কন্ডিশন অনেক রক্ষা করবে, আপনার বাইরের যে টেম্পারেচার থাকবে সেই টেম্পারেচার থেকে ভেতরের টেম্পারেচার অনেক কম হবে। আপনার বিকওয়ার্ক করতে গেলে বিকওয়ার্ক থেকে যেই সুবিধাগুলো পেয়ে থাকেন, বিকওয়ার্ক প্লাস্টারিং পেন্ট করার পরে যে সুবিধাগুলো পেয়ে থাকেন সেটা একটা ডিজিও গ্লাসের মধ্যেই সেই সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন এখানে। তো ওখানে কি হয়, একটা 6mm গ্লাস প্লাস একটা 12mm এয়ার গ্যাপ প্লাস একটা 6mm গ্লাস। বাইরের গ্লাসটা কি করা থাকে, লোই গ্লাস, হাই পারফরমেন্স গ্লাস। এই লোই গ্লাসটার ফের অনেক ফিচার্স আছে, সেইগুলো হচ্ছে কি এটা আর ভ্যালু ইউ ভ্যালু, যে আল্ট্রাভায়োলেট রশ্মি যেটা এ থেকে আসে সূর্য থেকে, সেটাও ওটা অ্যাবজর্ব করে বাকিটা ও বের করে দেয়। আচ্ছা, একটু বিরত করছি, আমাদের একজন দর্শক বন্ধু ফোনে আছেন। হ্যালো, কে কে বলছেন? অমর বলছি। অমর বলছেন? হ্যাঁ, রিষড়া থেকে। হ্যাঁ, আচ্ছা, ফাসাদের পার্থক্যটা যদি বলেন। আরেকবার বলুন। ক্ল্যাডিং ও ফাসাদের পার্থক্য। ক্ল্যাডিং এবং ফাসাদের পার্থক্যটা শুনতে থাকুন আপনি। তো আমি বলছিলাম ডবল ডিজিউ গ্লাস, ডবল গ্লাসের জন্য, যেটা এখন ফাসাডের মানে উইন্ড প্রেসারটা সাস্টেন করার জন্য যেই গ্লাসটা এখন খুব বেশিভাবে এসে গেছে, প্লাস ওইটার অনেক আরও কিছু এফেক্টিভ আছে, সেই জিনিসটা আমি আলোচনা করছি পরে পরে। এবার প্রথম হচ্ছে গিয়ে একটা 6mm গ্লাস থাকলো, সেটা হচ্ছে গিয়ে আপনার হাই পারফরমেন্স গ্লাস থাকলো। সেই গ্লাসটার
ভেতর দিকে কোটিং করা থাকবে। এবার সে লুকটা গ্রিন হবে, ব্লু হবে, যেরকম যেরকম পার্টির বা আপনারা চাইবেন, যারা যারা চাইবে সেরকম হবে। এবার তার অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো একটা ধরে বললাম। তো এবার ভেতরে এয়ার গ্যাপ থাকছে। এয়ার গ্যাপ কেন থাকছে? এয়ার গ্যাপটা ইনসুলেশন করার জন্য হচ্ছে, যে টেম্পারেচারটা ভেতরের সঙ্গে বাইরের মেনটেন করে রাখবে, মিনিমাইজ করে রাখবে। বা আপনি কোনো একটা ধরুন জনবহুল রাস্তা বা কোনো সবার পাশে বাড়িটা রয়েছে, সেই বাড়িটা বা অফিসটা ভেতরে কোনো আওয়াজ না যায়। ফাসাডের এই একটা গুণ খুব কার্যকরী, যে কোনো আওয়াজও ভেতরে যাবে না। প্রায় 90%, 95% আপনার সাউন্ড ভেতরে যেতে দেবে না। তার জন্য ওই ডিজিউ গ্লাসটা ব্যবহার করা হয়। তো এই উইন্ড প্রেসারের এই ব্যাপারটাতে আসছে, যে উইন্ড প্রেসার আমাদের এখানে এই ডিজাইনটা করতে হবে আপনাকে। তার জন্য আরো আছে, তার জন্য আপনাকে কি অ্যাঙ্কার লাগাতে হবে সেটা ক্ল্যারিফাই হতে হবে। প্লাস এখন যে সিসমিকের ব্যাপারটা এসে গেছে, সিসমিক প্রুফ অ্যাঙ্কারও পাওয়া যাচ্ছে। আর হচ্ছে গিয়ে ধরুন, আর এমনি তো স্ট্রাকচারটার যে আছে, নিজস্ব কোয়ালিটি আছে, সেটা কত থিকনেসের হবে, কতটা উইন্ড সাস্টেন করতে হবে, সেটা বা একটা ম্যাথামেটিক লং ক্যালকুলেশনের উপর নির্ভর করে সেটা করা হয়। মোটামুটি আমাদের এখানটা 180 ডিগ্রি পার কিলোমিটার, এই 180 কিলোমিটার পার আওয়ারের জন্য করে রাখা হয়, যেটা সেই প্রেসারে মানে ঝড় এলেও যেন এটা ভেঙে না যায়। সেই মতন হাই রাইজ বিল্ডিং গুলো সবই এরকম করে উইন্ড প্রেসার ডিজাইন করেই বানানো হয়। না, এই প্রসঙ্গে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের সবারই হয়তো মাথায় আছে জিনিসটা, যে আমাদের এয়ারপোর্টের কাঁচ কিছু ভেঙে যাচ্ছিল। হ্যাঁ, মানে এই ওয়াটার টেস্ট বা উইন্ড টেস্ট এইগুলোর মধ্যে দিয়ে যদি প্রপারলি না যাওয়া হয়, তাহলে এই প্লেন যখন ওঠানামা করছে তারও তো একটা বিশাল থ্রাস্ট আছে, সেই থ্রাস্টগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় আপনাদের করতে হবে। এয়ারপোর্টেরই অনেকগুলো ফাসাদের কাঁচ ভেঙে আচ্ছা পড়ছিল। আচ্ছা, তো ইনিশিয়ালি, পরে এটাকে আটকানো হয়েছে টেকনোলজি চেঞ্জ করে। কিন্তু মানে হাওয়াটার যে আমরা একটা ডিজাইন স্পিড ধরে করছি, কিন্তু এই যে আমফান আসলো, এটা কিন্তু ডিজাইন স্পিড মেনে আসবে না। যদি আমাদের দেখা যায় যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি রকমভাবে চলে আসলো, তখনও যাতে আটকাতে পারে, তার জন্য আমাদের যেখানে ডিজাইন করা হবে তার যেন সেখানে একটা আমাদের তার 2.5 গুণ বা 3 গুণ লোডও যাতে সে নিতে পারে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এইভাবেই এটা ডিজাইন করা হয়। এই এয়ারপোর্টের গ্লাসটার ব্যাপারে আমি বলে রাখি, এয়ারপোর্টের গ্লাসটা হচ্ছে এসজিপি বলে একটা আছে। ওখানে আবার অনেকগুলো লেয়ার আছে গ্লাসের মধ্যে। ফার্স্ট লেয়ারটা হচ্ছে প্রথম দুটো গ্লাসকে একসঙ্গে এসজিপি বলে একটা মেটেরিয়াল দিয়ে, একটা ফিল্ম দিয়ে ওটাকে প্রথমে তৈরি করা হয়। সেটা ধরুন একটা 6mm গ্লাস, ফের একটা 1.52 ফিল্ম, ফের এক গ্লাস, তার মাঝে একটা ওখানে আবার 16mm এয়ার গ্যাপ ইউজ করা হয়। তারপরে আবার একটা 8mm গ্লাস ইউজ করা হয়। তাহলে 6 + 1.52 + 6 + 16 + 8, তো 30, অনেক সময় কি হয় 39 হয়, 42 হয়, যেরকম ক্লায়েন্টের মনে হয় যে এখানটা এতটা মানে শব্দ আসবে বা এতটা উইন্ড নেবে, সেই মতন তৈরি করা হয়। এয়ারপোর্টেরটা একটা একদম ফাসাডের সবচেয়ে হচ্ছে উৎকৃষ্ট মানের গ্লাস লাগে, যেটা এসজিপিটা খুব কস্টলি। সেই এসজিপিতে ম্যানুফ্যাকচারিং কিছু প্রবলেম থাকলে এই গ্লাসগুলো বেশিরভাগ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাকে একটু বিরত করছি, আমাদের একজন দর্শক বন্ধু ফোনে আছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি মাসুদ আহমেদ বলছি বারাসাত থেকে। আচ্ছা, আপনি বলুন আপনার জিজ্ঞাস্য। কত রকমের ফল সিলিং আমরা দেখে থাকি? ঠিক আছে, আমরা বলছি। শুনতে থাকুন আপনি। তো এখন বলছিলাম যে ওইটা ফাসাডের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট একটা কাজ আর কি। আমাদের যে ফাসাড বলতে আমরা যেসব কাজগুলো করে থাকি, সেই কাজের মধ্যে উৎকৃষ্ট একটা কাজ। তো সেটা খুব কি সব ওর যেসব নর্মসগুলো আছে সেইগুলো সবগুলোই মেনে চলে করা হয়। তাও যদি ডিজাইনের কিছু বেশি কম থেকে যায়, যখন কোনো একটা আর্কিটেকচার তারা ডিপার্টমেন্টালি একটা ডিসিশন করে একটা প্রথমে প্রস্তাব করেন যে এই টাইপের গ্লাস দিয়ে এই ক্রাইটেরিয়াগুলো মেইনটেইন করে। ফলস সিলিং কত ধরনের হয়? ফলস সিলিং কত সেটা ধরনের? আসছি, সেটা আমরা পরে আসবো। আচ্ছা আচ্ছা, সেটা আসছি। এখন আপনি শুনতে থাকুন, পরে আমরা আসছি এই উত্তরে। তো এই ব্যাপারটা নিয়ে একটুখানি বলে রাখি। তো এইটা হচ্ছে আমাদের পার্টের একটা বড় পার্ট, ফাসাডটা। তো ওখানটা যে কথাটা হলো যে ওটা ডিজাইনটা করা হলো, করে আমাদেরকে একটা
যে করতে হবে, আর্কিটেকচার ডিপার্টমেন্টকে একটা জিনিস দিয়ে দিল যে এই জিনিসটা ধরে আপনারা করুন। সেই জিনিসটা করার পরেও দেখা গেল কিছু যে পরিমাণ আওয়াজ আসার কথা ছিল তার থেকে হেভি কিছু এলো, বা সেটা তাতেও একটা প্রভিশন নেওয়া থাকে, 1.5 টাইম প্রভিশন নেওয়া থাকে। সেই প্রভিশনের এক্সিট হলে বা কোনো গ্লাসও তো তৈরি করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়, ম্যানুফ্যাকচারের পথে এইগুলো সব স্পেশাল টাইপের ম্যানুফ্যাকচার, কাস্টমাইজ করে করতে হয়, সবসময় এগুলো তৈরিও হয় না। আর ওই এসজিবি ফিল্মটা শুধু আমাদের আমেরিকারই একটা কোম্পানি বানায়, তার কোনো কোম্পানিও বানায় না। ওর জন্য ওইটা খুব ক্রাইসিস মেটেরিয়াল, ওই মেটেরিয়ালে কোনো ডিফেক্ট থাকলে এই জিনিসগুলো হয়, না হলে সাধারণত হওয়ার কথা না এটা। বা কোনো ডিজাস্টার, আবহাওয়া চেঞ্জ হলে তখনও এটা হয়, যে ওটা এসজিবি ফিল্ম, ওর একটা অনেক মানে হিউমিডিটির উপরে ওর একটা মানে সাস্টেন ক্ষমতা থাকে যে এতটা ও করতে পারবে, তারপরে এটা নষ্ট হয়ে যাবে, এসবগুলো থাকে। আপনাকে আরেকটু বিরত করছি, আরেকজন দর্শক বন্ধু ফোনে আছেন। হ্যালো, হ্যালো, আমি শ্যামনগর থেকে বলছিলাম অজিত। শ্যামনগর থেকে অভিজিৎ, হ্যাঁ বলুন আপনি। আমার প্রশ্ন ছিল যে কি ধরনের ফলস সিলিংটা আমরা ভালো বলতে পারি? আচ্ছা, আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন অনুষ্ঠান, নিশ্চয়ই পেয়ে যাবেন আপনার উত্তর। ফলস সিলিং নিয়ে প্রচুর কোশ্চেন আসছে আচ্ছা। আমাদের মধ্যে, এই নিয়ে যদি একটু বলেন। এটা আমরা পরে বলবো, আমাদের শিডিউল কোশ্চেনগুলো আমরা একটু এগিয়ে যাই, তারপর আমরা আচ্ছা। নন শিডিউল গুলো ঢুকবো। এরপরে আচ্ছা, আপনি যেমন বললেন যে ফ্যাসাদ যদি করা হয় তাহলে একটা সুবিধা হচ্ছে আমাদের কি, যে বাইরের সাউন্ড কিন্তু ভেতরে আসতে পারে না, তেমনি সুবিধা যেমন আছে হয়তো অসুবিধাও কিছু থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এই ফ্যাসাদের সুবিধা অসুবিধাগুলি কি কি, যদি চন্দ্রচূড় বাবু একটু বলেন। আমাদের ফ্যাসাদের অনেক রকম সুবিধা এবং অনেক রকম অসুবিধা। সুবিধা না থাকলে অসুবিধা থাকবে না, সুবিধা থাকলেই অসুবিধা থাকবে, মানে এটা নিশ্চয়ই একরকম ব্যাপারটা তো হয় না। না। কিন্তু আমাদের বেছে নিতে হবে কোনটা বেশি আছে। যদি বেশি সুবিধা থাকে সেক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করব, যদি দেখা যায় যে বেশি অসুবিধা হচ্ছে তখন আমরা কম ব্যবহার সে তো করব। অবশ্যই। এখন ফ্যাসাদের একটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে এটা খুব সহজে এটাকে তৈরি করে নেওয়া যায়। আমাদের একটা ডিজাইন যখন এটা তো বেশিরভাগটাই তৈরি হয়ে আসছে, যেগুলো জানা গেল যে অ্যালুমিনিয়াম প্যানেল হোক বা কাঁচের হোক, যাই হোক, এগুলো ফ্যাক্টরি মেড প্রোডাক্ট, এখানে এসে অ্যাসেম্বলড হচ্ছে, যার ফলে এটা তৈরির কিছুটা পোর্শন আমাদের ফ্যাক্টরিতে হচ্ছে, কিছুটা পোর্শন এসে আমাদের এইখানে হচ্ছে। কাজে আমরা খুব সহজেই আমরা কিন্তু এটা ইজিলি ইনস্টল করতে পারবো। যেখানে আমাদের একটা যদি ডিজাইন করতে হয়, ব্রিক ওয়াল করলাম, তার উপর ডিজাইন করলাম, তার উপরে আবার আদার্স অনেক কিছু দিয়ে আমরা। একটু বিরত করছি, আরেকজন দর্শক বন্ধু আমাদের ফোনে আছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি ঝিলমিল ভট্টাচার্য বলছি। কে বলছেন আরেকবার বলুন। ঝিলমিল ভট্টাচার্য। আচ্ছা, ঝিলমিল ভট্টাচার্য বলছেন, কোথা থেকে বলছেন? শ্যামবাজার। আচ্ছা, শ্যামবাজার থেকে বলছেন, বলুন আপনার কোশ্চেন। আমার প্রশ্ন হলো, আমরা যদি ছাদে ফল সিলিং করি তাহলে কি আমাদের ঘরটা একটু ঠান্ডা হবে? আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন, আপনার উত্তর নিশ্চয়ই পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখন যেটা আমাদের দেখতে হলো, ফার্স্ট যেটা বললাম, এবার ফ্যাসাদের মধ্যে দিয়ে আমরা কিন্তু যেহেতু কাঁচের অনেক সময় করছি, কাজে আমাদের অনেক বেশি লাইট আমরা পেতে পারছি। ব্রিক ওয়ালের মধ্যে দিয়ে তো লাইট ঢুকবে না, সেটা জানলাটুকুনি দিয়েই ঢুকবে, কিন্তু এখানে আমরা লাইট পেতে পারি। এবার যে পদ্ধতিতে আমরা করতে পারি, যে দুটো লেয়ার বা তিনটে লেয়ার করে যেটা আমরা আলোচনা করলাম, এটা করার চোটে আমরা লেস হিট বা লেস সাউন্ড, মানে এটা একটা ইনসুলেশন হিসেবে কাজ করতে পারে। তারপর হচ্ছে আমাদের স্পিডে অনেক হতে পারে জিনিসটা, আমাদের খুব অল্প টাইম আছে অথচ একটা সুন্দর গেট আপ আনতে হবে, তখন কিন্তু আমরা ফাসাদে চলে গেলাম, খুব স্পিডে এটা হয়ে গেল। এবার প্রোটেকশন আমাদের দিচ্ছে নেচার থেকে, এটা একটা ব্যাপার আছে। এছাড়া এনার্জি এফিসিয়েন্সি বাড়ির ক্ষেত্রে ফাসাদ খুব ইউটিলিটি দেয়। লুকিং যেটা হয় ফাসাদ দেওয়ার ফলে, সেটা কিন্তু একটা বেশিরভাগ সময় একটা গর্জাস লুকিং আমরা পেতে পারি, ঝকঝকে তকতকে, এবং মেনটেন্যান্সটা অনেক কম। রং যেমন বাড়িতে 3-4-5 বছর অন্তর অন্তর করতে হয়, ফাসাদের মেনটেন্যান্সটা অনেক কম। লং লাস্টিং হতেই পারে, যদি ভালোভাবে এটাকে পরিচর্যা করা হয় তাহলে এটা লং লাস্টিং হতে পারে। নয়েজকে কন্ট্রোল করতে পারছে। আবার একটু বিরত করছি, আরেকজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রিমঝিম উপাধ্যায় বলছি, আচ্ছা, কোথা থেকে বলছেন? ডানলপ থেকে। আপনার জিজ্ঞাসা কি আছে বলুন। আমি যদি পার্টিশন ওয়ালটা ভেঙে দুটো ঘর একসাথে করতে চাই তাহলে কি স্ট্রাকচারে কোনো ক্ষতি আসবে?
এটা আজকে আমাদের টপিক হচ্ছে নির্মাণের সাজসজ্জা, তো এই সংক্রান্ত উত্তর দিচ্ছি আপনি আমি correction। পেয়ে যাবেন, দেখতে ঘরটা থাকুন। কত বড় সেটা জানতে হবে, ঘরটা দুটো ঘর কত বড় সেটা জানতে হবে। পার্টিশন ওয়াল আমরা বলে দিচ্ছি। আপনি দেখতে থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আসবো এই কোশ্চেনের উত্তরে। তাছাড়া আপনি আমরা বলুন। যেটা বলতে পারি এটা হচ্ছে আমাদের ওয়েদারকে রেজিস্ট করতে পারছে এবং আমাদের অল্প ক্লিনিং করলেই ব্যাপারটা আমরা পেয়ে যাচ্ছি। ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে, যেহেতু যেমন ব্রিকের আমরা সব জায়গায় ব্রিক ইউজ করতে পারি বা পাথর ইউজ করতে পারি, কিন্তু এটা যেহেতু প্রত্যেক কটা বাড়ির জন্য আলাদাভাবে ডিজাইন করা হয়, খুব স্বাভাবিকভাবেই স্পেশাল কোনো টাইপের ডিজাইন করতে গেলে এটা কোয়ান্টিটি না হলে কিন্তু কোম্পানি ম্যানুফ্যাকচার করতে পারবে না। কাজেই এখানে আমাদের একটা প্রবলেম আছে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে এটা সাধারণত কস্টের দিক থেকে আমাদের একটু বেশি পড়ে। আবার একটু বিরত করছি আপনাকে, আর একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শেখুল আমি বলছি, রানিহাটি থেকে বলছি। আচ্ছা, বাগুইহাটি থেকে আপনি বলছেন, আপনার কোশ্চেন কি আছে? আমার কোশ্চেন হচ্ছে যে নির্মাণ কাজে কোন গ্লাস ব্যবহার করলে সব থেকে ভালো হবে? আচ্ছা, আপনি শুনতে থাকুন, নির্মাণ দেখতে কাজে থাকুন। কোন গ্লাস ব্যবহার আচ্ছা করবেন? আচ্ছা কোন glass? আপনি দেখতে থাকুন, শুনতে থাকুন, নিশ্চয়ই আপনার উত্তর খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনি। এবার বলুন আপনি। হ্যাঁ, আমরা এখন অসুবিধাগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপরে গ্লাস ফাসাদের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এটা গ্লেয়ার দেয় একটা, তার উপর যখনই সূর্যের আলো পড়ে সেটা অনেক সময় আমাদের বিভিন্ন প্রবলেম তৈরি করে, বিশেষত গাড়ির ড্রাইভারের চোখে যদি এসে পড়ে হুট করে একটা আলো, সেটা অনেক প্রবলেম হতে পারে। আর আমাদের এই গরমের দেশে গ্লাস ফাসাদ যদি দেওয়া হয়, স্বাভাবিকভাবেই একটা বাইরের যে হিটটা কাঁচের উপর যখন পড়ছে সেটা ভেতরে কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা ফিল করতে পারি, যার ফলে এয়ার কন্ডিশনিংয়ের যে ব্যবস্থাটা সেটা কিন্তু অনেক বেশি করতে হয়। সেটা কিন্তু এনার্জি এফিসিয়েন্ট খুব একটা হচ্ছে না, ওই জন্য ডবল লেয়ার ট্রিপল লেয়ার করে আমাদেরকে ব্যবস্থা করতে হচ্ছে, যার ফলে কস্টিংটা বেড়ে যাচ্ছে। আমাদের গ্লাস বা যেটা আছে এটা রিজিড টাইপের এবং ব্রিটল মেটেরিয়াল, কাজে যদি ভূমিকম্প হয় তখন এর নেচারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এবং বাড়িটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, সেটা মাথায় রাখতে হবে। এবং যেহেতু আমরা অনেক বেশি গ্লাস ইউজ করছি, ওই জন্য গ্লাসের ডিমেরিটসগুলোই বেশি বলতে হচ্ছে। সিকিউরিটির দিক থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা গ্লাস ভেঙে যদি একজন ঢুকে পড়ে সেটা যাতে না ভাঙতে পারে, তার জন্য বিভিন্ন রকমভাবে আমাদেরকে প্রোটেকশন নিতে হয়। কাজেই মেরিটস ডিমেরিটস মোটামুটি এইভাবে আমরা বলতে পারি। কিন্তু স্বাভাবিকভাবেই যেটা অনেক সহজে আমরা করতে পারছি এবং গর্জাস লুক দিচ্ছে, এবং আমি ডিজাইনটাকেই চেঞ্জ করে নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারছি। আমাদের কলকাতাতে এখন প্রচুর বাড়িতেই দেখা যাচ্ছে, শপিং মল থেকে শুরু করে বিভিন্ন অফিস বিল্ডিং থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু এটার ব্যবহার হয়েছে এবং নিশ্চয়ই মানুষের ভালো লাগছে, তা নাহলে তো এই ব্যবহারটা এত বেশি হতো না। এবং কস্ট এফেক্টিভ যদিও করার চেষ্টা করা হচ্ছে, কারণ যত ব্যবহার বেশি হবে একটা জিনিসের ততই কিন্তু কস্টিংটাকে আমরা নামিয়ে আনতে পারবো। এখন যারা আর্কিটেক্ট আছেন তারাও এটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারছেন, ডিজাইন করে করে তৈরি করা হচ্ছে বিভিন্ন বাড়িগুলো, আমরা দেখতেও পাচ্ছি যথেষ্ট সুন্দর সুন্দর বাড়ি সেভাবে আমরা দেখতে পাচ্ছি। আমার জন্য ওই ফল সিলিং কি কি প্রকারের ফল সিলিং হয়? হ্যাঁ, ওই যাবো একটু বাদে, আরেকজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে ফোনে, একটু জেনে নি। হ্যালো, কে বলছেন? হুগলি থেকে রাতুল কথা বলছি। আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা বাড়িতে বলুন। ফল সিলিং করার জন্য সিলিংয়ের মিনিমাম হাইট কত হওয়া প্রয়োজন? বাড়িতে ফল সিলিং করার জন্য সিলিংয়ের মিনিমাম হাইট কত হওয়া প্রয়োজন? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন, আপনি উত্তর এক্ষুনি পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা যদি দেখি আজকাল বিভিন্ন হোটেলগুলোতে যদি দেখি বা কলকাতাতে যদিও খুব কম সংখ্যক ফ্ল্যাট বা বাড়িগুলোতে আজকাল ইটের দেওয়াল ব্যতীত কিন্তু ফ্যাসাদ তৈরি হচ্ছে। তো এই ইট ব্যতীত দেওয়াল বা ওয়াল আমরা কিভাবে তাড়াতাড়ি বানাতে পারি? আমি একটু আরিফ বাবুর কাছে যাব। আচ্ছা, ইট ব্যতীত দেওয়াল তৈরি করতে গেলে এটা অ্যাকচুয়ালি মানে বাড়ির মধ্যে খুব কমই করা হয়, তো প্রিফেব্রিকেটেড যেগুলোতে সেগুলো করা হয়। বাড়ির মধ্যে করলেও আপনার চলবে, তাতে কিছু অসুবিধা নেই। তখন আপনাকে লিল্টন বা মেন স্ট্রাকচারটা তো আপনাকে করতেই হলো, তারপরে লিল্টনের সেই পোর্শনটা আপনাকে করতে হলো। করার পরে এটা দু তিন রকম মেটেরিয়াল দিয়ে করা যায়। এক হচ্ছে গিয়ে ধরুন জিপসাম মেটেরিয়াল দিয়ে করা যাবে,
জিপসাম, ডবল লেয়ার জিপসাম, এই যে ছবিটা দেখানো হচ্ছে, ডবল লেয়ার জিপসাম দিয়ে করা যাবে। তো এই জিপসামের মধ্যে আবার ইনসুলেশন দিয়ে ওইটার মধ্যে হিট আর উইন্ড তো ভেতরে থাকছে না, প্লাস এটা অনেক সময় লেয়ারটা ডবল করে সেটাকে ফায়ার রেটেডও করা যায় যদি এর মধ্যে ঠিকঠাক মতো ইনসুলেশন দেওয়া হয়। রক উল বা গ্লাস উল যা দরকার আপনার, যতটা উইন্ডের প্রভাব থাকবে সেটা প্রবেবল থাকতে পারে উইন্ডটা, বা 1 ঘন্টা 2 ঘন্টা যেটা আপনি চাইবেন সেই মতন করে ক্রাইটেরিয়ার গ্লাস উল আপনাকে রক উল দিতে হবে। দিয়ে একটা পার্টিশন তৈরি করা যায়, সেটা 100 mm হতে পারে, মানে 4 ইঞ্চি হতে পারে, 6 ইঞ্চি করা যেতে পারে। তো এইভাবে একটা করা যায়। আর একটা এখন অ্যারিকন বিল্লা বলে বিল্লার একটা পার্টি সেকশনও বেরিয়েছে, আমাদের এখানটা একটু ম্যানুফ্যাকচার কম, তো ওর জন্য ওটা বাইরে থেকে নিয়ে আসতে হয়। তবে ওটার প্রিফেব্রিকেটেড বিল্ডিং রুমগুলো করার জন্য বা এমনি এতেও করার জন্য, বাড়িতেও করার জন্য ওটা নিয়ে এসে ইউজ করা যেতে পারে। ওটা তাড়াতাড়ি আপনি কাজটা করে ফেলতে পারবেন। এএসি বিকের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করেই ওই পার্টিশনটা তৈরি করা হচ্ছে। তবে ওটাতে লকিং সিস্টেম করা আছে, ওটাকে উপর নিচে একটা ইউ চ্যানেলের মধ্যে আপনি উপরে একটা ইউ চ্যানেল, নিচে একটা ইউ চ্যানেল লাগিয়ে দেওয়ার পরে মাঝখানে ওইগুলোকে ঠিলে ঠিলে ঢুকিয়ে দিয়ে পার্টিশন তৈরি করতে পারেন। ওর উপরে পেন্ট, পুট্টি, পেন্ট সবকিছু করে অ্যাজ ইট ইজ আপনার আগেকার এমনি বিগ ওয়ার্কের মতোই হয়ে যাবে, কিন্তু খুব ফাস্ট কাজ হবে। প্লাস কিছু কিছু যে ক্রাইটেরিয়াগুলো যেগুলো বিগ ওয়ার্কে পাওয়া যেত, যে সুবিধাগুলো ধরুন হিটের বা উইন্ডের, সেইগুলো ততটা ওরাই সাস্টেন হয়ে যাবে। এই 2-3 রকম ওই পার্টিশন ইউজ করি। তাহলে গ্লাস পার্টিশন হতে পারে, সেগুলো তো এবার সেটা আমরা খুব একটা সে ফাসাডেই চলে এলো। আবার আপনাকে সামনের আরো দিকে একটু বিরত করব, আর একজন দর্শক বন্ধুকে পেয়ে গেছি আমরা। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, তন্ময় দা। আমি আচ্ছা। বলছি, আমার প্রশ্ন হচ্ছে যে ক্লাডিং কে কি স্ট্রাকচারাল মেম্বার হিসেবে ধরতে পারি আমরা? আর একবার বলুন। ক্লাডিং কে কি স্ট্রাকচারাল মেম্বার হিসেবে ধরতে পারি আমরা? ক্ল্যাডিংকে কি স্ট্রাকচারাল মেম্বার হিসেবে ধরা যায়? আপনি শুনতে থাকুন এই কোশ্চেন, নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন প্রোগ্রাম আমাদের। ক্ল্যাডিংকে স্ট্রাকচারাল মেম্বার হিসেবে ধরা যাচ্ছে কিনা সেটাই আমার প্রশ্ন ছিল। আচ্ছা, আর এখন এই ব্যাপারটা তো গ্লাসের পার্টিশনের বললাম, তারপরে প্রশ্নের উত্তর দিতে হবে কি ফল সিলিং এর এই ব্যাপারটা বলে দিই। হ্যাঁ। উনি প্রশ্ন করেছিলেন যে ফল সিলিং কত রকমের ফল হয়। সিলিং নিয়ে আমাদের প্রচুর জিজ্ঞাসা এসেছে, তো আমি ফল দুটো সিলিং ব্যাপারটা প্রশ্নের যদি উত্তর বলেন। ক্লিয়ার করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ফল সিলিং এখন মডার্নে প্রচুর রকমের ফল সিলিং এসে গেছে। আগে একটা হচ্ছে গিয়ে প্যারিস পিওপি বোর্ডেরই ফল সিলিং করা হতো, তার উপরে জিআই এর ফ্রেম করে ফল সিলিং করা হয়। সেটা এখনো হয়, সেটারই বেশি কার্যকারিতা আছে। সেটা প্রচুর যেখানটা যারা খুব ডিজাইন চায় আর কি, খুব ঘরের মধ্যে খুব ডিজাইন চাইবে তাদের জন্য পিওপি বোর্ড দিয়েই ফল সিলিং করা ঠিক আছে। বাকি তারপরে এখন মডার্ন সিস্টেমে জিপসাম এর জিপসাম বোর্ডের ফল সিলিং এসে গেছে। সেগুলো বিভিন্ন আমরা অ্যাকচুয়ালি কোম্পানির নাম হিসাবে ডেকে ডেকেই সেটা অভ্যাস হয়ে গেছে। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি জিপসাম মেটেরিয়াল দিয়ে একটা বোর্ড, 12 mm থিকসের বোর্ড বা 1/2 ইঞ্চির বোর্ড, তা দিয়ে ফল সিলিং বেশি করা হচ্ছে এখন। মানে অ্যাকচুয়ালি প্রজেক্ট বলুন, বড় বড় অফিস বলুন, সেগুলো সব ওই দিয়েই করা হচ্ছে, যেখানে খুব বেশি ডিজাইন দরকার নেই। বাকি খুব যদি ডিজাইন করতে হয়, যে আপনার লাইটিং ফাইটিং এগুলো করতে হয়, স্টুডিও এইগুলো হচ্ছে গিয়ে তখন আপনাকে পিওপি ইউজ করাই ভালো। আর সেকেন্ড ওয়ান হচ্ছে এখন মেট্রো বা আগে পাওয়ার প্ল্যান্ট এগুলো সব ছিল, এগুলো তো সব মেটাল ইউজ করা হয়, মেটালের ফল সিলিং। 600x600 মেটাল আছে বা অনেক রকমের মেটাল আছে। ধরুন ইভেন এয়ারপোর্টে একটা বাফেল টাইপের ফল সিলিং, যেগুলোতে দেখা মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখন পুরো এসিটা তো সেন্ট্রাল এসি হয়ে গেছে। এ তো এসি এফেক্টিভ অনেক সময় দরকার হয় না বড় প্রজেক্টগুলোতে, মেট্রোতে ধরুন, এয়ারপোর্টে ধরুন, এগুলোতে আর এসির এফেক্টিভ করা হয় না। কিন্তু ডিজাইন করার জন্য একবারে নিচে গিয়ে দেখবেন যে আপনি উপরটা দেখতে পাচ্ছেন, বাট এটা দূর থেকে দেখবেন এটা গর্জাস লুক। এইগুলো হচ্ছে বাফেল ফল সিলিং। তো এইভাবে বিভিন্ন রকম ফল সিলিং আছে। এবার একটু স্ট্রং ফল সিলিং চাইলে ধরুন সিমেন্টিটিয়াস বোর্ড দিয়ে ফল সিলিং করতে পারেন। ইভেন আগের যে সিস্টেম ছিল পার্টিকেল বোর্ড দিয়ে ফল সিলিং করতে পারেন। উডেনের ব্যাক স্ট্রাকচার দিয়েও আপনি ফল সিলিং করতে পারেন, যেগুলো আমরা এমনি বাড়িতে করে থাকি অনেক সময়।
হ্যাঁ, আর একজনও আর জিজ্ঞাসা আরেকজন জানতে চেয়েছিলেন যে ওই ঘরের কোনো- বাড়িতে ছাদে ফল সিলিং করলে, হ্যাঁ ফল সিলিং করে নিশ্চয়ই পাবেন, তার উপরে আর একটা ছোট্ট ট্রিটমেন্ট আছে, বেশি খরচা নয়, যেটা হচ্ছে গিয়ে যে থার্মোকল। আমাদের ইনসুলেশন কিনতে গেলে একটা সমস্যা আছে, ইনসুলেশন সব জায়গায় এখন অ্যাভেলেবেল নেই। থার্মোকল আছে যেগুলো ওই মাছের পেটিতেও আসে, ওগুলো 75 mm থিকনেস পর্যন্ত হয়। তো ওইগুলোকে যদি আপনি ছাদের মধ্যে কোনোভাবে সেটে দিতে পারেন, যদি ছাদ না থাকে তাহলে তো ছাদ থাকলে ছাদের মধ্যে সেটে দিলেন, ঠিক আছে, স্ক্রু দিয়ে সেটে দিলেন, ওয়াশার দিয়ে স্ক্রু দিয়ে সেটে দিলেন, কোনো অসুবিধা নেই। যদি ছাদ না থাকে তো টিনের হয়, তাহলে আপনি ইভেন ফল সিলিং এর উপরে ফেলে দিলেও আপনার হিট প্রায় মোরাললেস 30%, 70% কমে যাবে হিট আসা নিচে পর্যন্ত, ওখানেই সব হিট অ্যাবজর্ব করে রাখবে। ফল সিলিং প্লাস ওই লেয়ারটা দিলে আপনার হিট অনেক নিচে কম আসবে। হিট তো কম আসবে, এতে কি ঘরের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? একজন দর্শক বন্ধু আমাদেরকে না, বলেছে ঘরের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এবার আপনাকে হ্যাঁ একটা জিনিস দেখতে হবে যে আমার ওই ফল সিলিংটা ওই 7 কেজি পার স্কোয়ার মিটার করে ওয়েট হবে, আর এটা নিয়ে 8.5 কেজির মতন পার স্কোয়ার মিটার ওয়েট হবে। স্কোয়ার মিটার মানে স্কোয়ার ফুটে তাহলে 10.76 দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে তো আপনার ওই খুবই কম হচ্ছে না। তো ওই 7 কেজি ওয়েটের যদি আপনার উপরে স্ট্রাকচারটা করা থাকে, যে স্ট্রাকচারটা আপনি টেম্পোরারি করেছেন বা পার্মানেন্টলি করেছেন, ধরুন সেটা করেননি, সেইটা করতে পারেন। আবার তাতে একটা অন্য উপকারও আছে, যদি আপনার ওইটা ডেড লোড নিতে পারে তাহলে হচ্ছে গিয়ে আপনার ঝড়ে উড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। অনেক সময় কি হয়, আমরা ছাদের উপরে এক্সট্রা একটা ছাদ তৈরি করা হয়, সেটাকে কিন্তু কোনো কিছু মেনে করা হয় না, খুব ঝড় এলে দেখবেন অনেকগুলো উড়েও গেছে, এরকম হয়েছে। তো সেইটারও সেটা ধরেও রাখবে একরকম ভাবে উপকার দেখতে গেলে, সেটা ধরে রাখতে হবে। বেশি ওয়েট তবে ফল সিলিং এর নয়, জিপসাম ফল সিলিং দিয়ে করতে পারেন। জিপসাম বোর্ড ফল সিলিং রেডিমেড বোর্ড পাওয়া যায় 4 ফুট বাই 6 ফুটে, সেই রেডিমেড বোর্ড দিয়ে আপনি করতে পারেন। ফল সিলিং যদি করা হয় ঘরের ক্ষেত্রে, সেক্ষেত্রে ঘরের সিলিং এর হাইটটা কতটা হওয়া প্রয়োজন যাতে ফল সিলিং করানো যায়? এইটা হচ্ছে ডিপেন্ডস অন আপনার ইউটিলিটিটা কি আর তার উপরে কি কি জিনিসগুলো থাকছে। এবার ধরুন হাসপাতাল বিল্ডিং হলো বা আইআইটি একটু বিল্ডিং বিরত হলো। করবো, একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুধীর সামন্ত বলছি হুগলি থেকে। আচ্ছা বলুন। বলছি যে কাঁচের পার্টিশনটা কি আর আচ্ছা কাঁচের পার্টিশনের ব্যাপারে একটু যদি ব্যাপারে বলেন তাহলে আমার একটু ভালো। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই আসবো পরবর্তীতে এই আলোচনায়, আপনি দেখতে থাকুন। আমাদের যেটা সবার আগে জানা দরকার, ফল সিলিং জিনিসটা কি। আমরা ফল সিলিংটা নিয়ে আলোচনা করছি, কিন্তু বেসিক্যালি ফল সিলিং হচ্ছে আমাদের যে অরিজিনাল যে সিলিংটা আছে তার কিছুটা নিচে আমরা যদি আরেকটা সিলিংয়ের ব্যবস্থা করি, সেটাকেই বলা হয় ফল সিলিং। এখন এই ফল সিলিংয়ের বেসিক্যালি আমাদের মানে মেন সিলিংটা থাকতে হবে, তার তলাতে আমরা একটা ফলস ওয়ার্ক করছি, যেটাকে আমাদের অ্যাপারেন্টলি দেখে সিলিং মনে হবে, কিন্তু আসলে সেটা ফলস। এটা হচ্ছে প্রথম জিনিস। এবং পারপাস এটার মেনলি সেটা হচ্ছে যে আমাদের যেসবগুলো, যেমন ধরা যাক বিভিন্ন তার যাচ্ছে, সেটা ফল সিলিংয়ের ওপর দিয়ে যাবে, আমরা দেখতে পাবো না। তাছাড়া আমাদের বিভিন্ন রকম লাইন যেতে পারে, পাইপ লাইন যেতে পারে, যেগুলো আমাদেরকে কভার করে রাখবে। এবং আমাদের এটা সাউন্ড প্রুফিং কিছুটা কাজ করবে, কিছুটা হিট প্রুফিংয়ের কাজ করবে। এইটা হচ্ছে মেনলি। তাছাড়া আমাদের এনার্জি এফিসিয়েন্ট হতে সাহায্য করবে ঘরকে, এবং এটা আমাদেরকে যে ময়েশ্চার থাকে সেটাকেও কন্ট্রোল করার একটা ব্যবস্থা রাখবে। এবং এটা বেসিক্যালি ফাংশনাল হচ্ছে এই দিকগুলো, কিন্তু এছাড়াও ফল সিলিং মূলত কিন্তু একটা ডেকোরেটিভ জিনিস, যেটা হচ্ছে ঘরের সৌন্দর্য বাড়াবে। কাজে এই সব দিককে রক্ষা করে আমাদের চলতে হবে। মানে প্রত্যেকটা ফল সিলিংয়েরই অনেকগুলো পারপাসে যেমন ব্যবহার হচ্ছে, তেমনি একটা ডেকোরেটিভ পার্টসও আছে, যেটা আমাদেরকে অনেক বেশিভাবে সাহায্য করবে ঘরটাকে দেখতে সুন্দর করার দিক থেকে। কাজেই ফল সিলিং নিয়ে আমাদেরকে অনেকক্ষণ ধরে আমরা বললাম, কিন্তু এই জায়গাটা আমাদেরকে বলার দরকার ছিল যে ফল সিলিংটা কেন আমরা করছি। এখন কোনো ঘর যখন আমাদের একটু বেশি হাইটের হয় তখনই ফল সিলিং করা মানে সুবিধা হয়, কারণ আমাদের এখন যেটা ফ্ল্যাটগুলোয় দেখা যায় 10 ফিট হাইট ম্যাক্সিমাম। এখন 10 ফিট হাইট থেকে যদি একটু বেশি হাইট হয়, তাহলে ফল সিলিংয়ের এফেক্টিভনেসটা আরও বেশি বোঝা যাবে, কারণ ওই যে এয়ার গ্যাপটা থাকবে, ওটা যতটা থাকবে তত বেটার আমরা এফেক্টটা পাবো। যেটা আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের এখন এসি ব্যবহার খুব বেশি হয়। এখন যদি আমাদের হাইট অনেক বেশি হয়, স্বাভাবিকভাবেই এসি ঠান্ডা হতে অনেক টাইম বেশি লাগবে বা অনেক বেশি কারেন্ট কনজিউম করবে। হাইটটা যদি কমিয়ে আনা যায়, স্বাভাবিকভাবেই সেই ঘরটাকে অনেক ঠান্ডা বেশি করতে পারবে। এরপরে আমি একটা কথা বলে রাখি, তো এটা অনেক সময় কি হয়
যে আপনার উপরে এখন প্রচুর হ্যাজার্ডও হয়, সেই হ্যাজার্ডটাকে ঢাকার জন্য ফল সিলিং অনেক সময় ইউজ করা হয়। এই জিনিসটা অনেক সময় কোনো জায়গায় ধরুন ফল সিলিং আর্কিটেকচার প্রথম থেকে প্রপোজ করে রাখেনি, পরে ভাবলো যে এখানটা তো অনেক ওয়্যার আছে, প্লাস লোকের পাবলিকের যাতায়াত আছে, বা এটা প্রজেক্টের জন্য বলছি আমি অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে অনেক সময় ফল সিলিং ওখানটা ইউজ করা হয়। কিন্তু এটা অনেক সময় আমাদের যেটা প্রবলেম হয়, আমরা যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছি তারা ডিজাইন করেছি যেভাবে একটা স্ট্রাকচারকে, অনেক সময় ফল সিলিং করতে গিয়ে বা ফলস ওয়ার্ক করতে গিয়ে দেখা যাচ্ছে মেন স্ট্রাকচারকেই আমরা আঘাত করছি ঝোলানোর জন্য বা বিভিন্ন কারণে। এটা যারা করেন তাদেরকে আমার রিকোয়েস্ট যে আপনারা কাইন্ডলি একবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে নেবেন যে এই সাপোর্ট সিস্টেমটা কোথা থেকে দেওয়া যায় এবং কিভাবে করা উচিত। নিজে থেকে করতে গিয়ে অনেক সময় বিমের লোহা কেটে দেয়, বিমের মধ্যে হুক ফুটিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে স্ল্যাবের মধ্যে ফুটো করে দিচ্ছে, স্ল্যাবের রডটাকে বার করে দিয়েছে, এরকম অনেকগুলো আমার অভিজ্ঞতা হয়েছে। সেটা কিন্তু স্ট্রাকচারের অনেক ক্ষতি করে, কাজে সেই দিকটাকে আমাদেরকে একটু নজর দিতে হবে। যে কোনো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা যেন মূল স্ট্রাকচারটার কোনো ক্ষতি না করে ফেলি, এই ব্যাপারে একজন অভিজ্ঞ লোকের মানে মতামত নেওয়াটা খুবই জরুরি। আর একটা কোশ্চেন করেছিলেন ফল সিলিং নিয়ে আমাদের একজন দর্শক বন্ধু, যে যদি ওনার দুটো ঘর আছে সেটাকে ভেঙে উনি একটা ফল সিলিং না, ওটা ফলস ওয়ালিং, পার্টিশন ওয়াল। এখন যদি পার্টিশন ওয়াল যে ব্যাপারটা আমরা দেখি, সেটা আমাদেরকে দেখতে হবে যে ওই ওয়ালটায় কোনো লোড আছে কিনা। আমরা যদি ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করি, মানে কালাম দেওয়া যদি বাড়ি হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় পার্টিশন ওয়াল যেগুলো থাকে সেগুলো আমাদের 5 ইঞ্চি বা 3 ইঞ্চির হয় এবং সেগুলোয় কোনো লোড আসার কথা না। যদি লোড না আসে তাহলে কিন্তু আমরা স্বচ্ছন্দেই সেটাকে ভেঙে দিতে পারবো, দুটো ঘরকে এক করতে পারবো। কিন্তু এটা যদি লোড বিয়ারিং ওয়াল হয়, যে স্ট্রাকচারটা একটা লোড নিয়ে চলেছে, কাজেই সেটাকে কিন্তু তখন ভাঙা যাবে না, সেটাকে ভাঙলে বাড়িটা ভেঙে পড়ে যাবে। কাজে এটা আমাদের দেখে নিতে হবে একজন অভিজ্ঞ লোককে দিয়ে যে এটা লোড বিয়ারিং ওয়াল কিনা। যদি লোড বিয়ারিং ওয়াল না হয় তাহলে ভেঙে ফেললে, কালামের বাড়ি হলে সাধারণত ভাঙতে কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু যদি ব্রিক বিল্ড স্ট্রাকচার হয় সেক্ষেত্রে ভাঙতে গেলে আমাদেরকে একজন অভিজ্ঞ লোকের সঙ্গে পরামর্শ অবশ্যই করতে হবে, এবং লোড বিয়ারিং ওয়াল থাকলে কিন্তু সেটাকে ভাঙা কোনোভাবেই যাবে না। আচ্ছা, আর একজনও জিজ্ঞাসা করেছিলেন যে ক্ল্যাডিংকে কি স্ট্রাকচার মেম্বার হিসাবে ধরা যায়? না, ক্ল্যাডিংকে স্ট্রাকচারাল মেম্বার হিসেবে ধরা যাবে না। ক্লাইডিং জিনিসটা হচ্ছে পুরো সিস্টেম ইজ ইকুয়াল টু ক্লাইডিং। ক্লাইডিং একটা ফাসাডও বলা যাবে, তো ওইটা সবগুলো নিয়েই স্ট্রাকচার, তার উপরের লেয়ার, সেগুলো সব নিয়েই হচ্ছে গিয়ে একটা হচ্ছে ক্লাইডিং। তো তার সঙ্গে কি বললেন এটা যেন ডিফারেন্সটা? স্ট্রাকচারাল মেম্বার হিসেবে ট্রিট করা যাবে না, স্ট্রাকচার মেম্বার হিসেবে ট্রিট করা যাবে না। ক্লাইডিংটা শুধু আপনার মেন স্ট্রাকচার থাকবে, সেটা এই ক্লাইডিংটাকে সাস্টেন করতে পারবে না, যেটা বললেন সেটা অবশ্যই দেখতে হবে সব সময়। দেখে তারপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই ব্যাপারটা হবে যে ফাসাডের কাজই এটা হবে আর কি। ক্লাইডিংটা অ্যাকচুয়ালি একবার ফাসাডই। ফল সিলিং নিয়ে আমরা এতক্ষণ ছিলাম। এবার ফল সিলিং ছাড়াও তো অনেক ধরনের নির্মাণ সজ্জা রয়েছে। তো এই যে আমরা ফ্যাসাদ করি বাইরের, এই নির্মাণ সজ্জায় অনেক ধরনের জানলা আছে। তো কোন ধরনের জানলা আমরা প্রজেক্টে ব্যবহার করতে পারি বা বাড়িতে ব্যবহার করব, চন্দ্রচূড় বাবু যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের অনেক রকমের জানলা আমরা ব্যবহার করি। প্রথম দিকে আমরা যে জিনিসটা ব্যবহার করতাম সেটা মূলত কাঠের ফ্রেম এবং কাঠের জানলা, পাল্লাগুলো অনেক রকমের হতো, কাঠের মধ্যে আবার কাঁচ লাগানোও হয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে কাঠকে আমরা রক্ষা করতে চাইছি, গাছকে। অতএব কাঠের ব্যবহার সরকারি তরফ থেকেও চাইছে, এবং বিভিন্ন যে আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে সেসব চুক্তি হচ্ছে যে সবুজায়নের একটা ব্যাপার রাখতে হবে। অতএব গাছ কাটা চলবে না, পরিবেশকে রক্ষা করার জন্য গাছকে রক্ষা করতে হবে। আর গাছকে রক্ষা করতে গেলে কাঠ আমরা পাবো না। অতএব কাঠকে রিপ্লেস করার জন্য এখন অনেক রকমের জিনিসকে আমরা এক্সপেরিমেন্টালি ব্যবহার করছি, যার মধ্যে বিভিন্ন রকম মেটাল আছে, যেমন লোহার জানলা হতে পারে, অ্যালুমিনিয়ামের জানলা হতে পারে। কিন্তু জানলা অনেক সময় আমরা যেহেতু এটাকে গ্লাস একটা ব্যবহার করি, তো তার কারণ হচ্ছে যে আলোটা যাতে অন্তত আসতে পারে, জানলাটা যখন বন্ধ আছে তা সত্ত্বেও যাতে আলো আসতে পারে, সেই জন্য এগুলোর প্যানেলের মধ্যে কিন্তু গ্লাস লাগানো থাকে সাধারণত। আর মানে যত দিন যাচ্ছে তত আরও রকমের জানলা দরজা আমরা দেখতে পাচ্ছি, মেটালের বিভিন্ন রকম।
আমরা যেমন দরজা হিসেবে অনেক সময় প্লাইউডের দরজা ব্যবহার করছি কাঠের বদলে, তাছাড়া মেটালের দরজাও চলে এসছে, আমরা মেটালের দরজাও ব্যবহার করতে পারি বিভিন্ন রকমের। তো এরকম বিভিন্ন জিনিস আমরা যত দিন যাচ্ছে তত আমরা নতুন নতুন টাইপের জানলা এবং দরজা এগুলো আমরা ব্যবহার করার চেষ্টাও করছি, যতটা পারা যায় কাঠকে কম করে এইটা। কিন্তু কাঠের একটা আলাদা গুরুত্ব অবশ্যই ছিল এবং এখনো আছে, একটা দেখতে সুন্দরের দিক থেকে। যদিও এখন আপনাকে একটু বিরত করব, আরো একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি এস এম মুনতাসির আহমেদ বলছি মধ্যমগ্রাম থেকে। নমস্কার, বলুন আপনার যা জিজ্ঞাসা। হ্যাঁ, আমাদের রেসিডেন্সিয়াল বাড়ির ক্ষেত্রে মানে কি টাইপের মেটেরিয়াল দিয়ে হচ্ছে ফল সিলিং করলে বেটার হবে, এবং যদি বলা হয় যে কিচেন, বিশেষ করে কিচেনে কোন টাইপের দিয়ে মেটেরিয়াল দিয়ে ফল সিলিং করলে বেটার হবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস, আরেকটা ব্যাপার আছে, একটা স্কুলে আমি একদিন গেছিলাম, তো ওখানে দেখছি উপরে শেড করা আছে 3 শেড, নিচে আপনার যে ফল সিলিং আছে জিপসাম বোর্ডের আছে। তো উপরে মানে দেখা যাচ্ছে যে জিপসাম বোর্ডের মধ্যে ছোপ 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 কোথাও কোথাও ফুলে যাচ্ছে। হ্যাঁ, এইরকম অনেক ধরনের ব্যাপার দেখা যাচ্ছে 6 মাসের মধ্যেই। তো এইটা কিভাবে ঠিক করা যাবে বা কি মেটেরিয়াল দিয়ে করলে এরকম প্রবলেম গুলো হবে না? ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন, আপনার উত্তর খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, এখন এই যে আমরা বিভিন্ন রকম জিনিস যে আমরা করছি, যত দিন যাচ্ছে তত আমাদের আরো নিত্য নতুন জিনিসের প্রতি আমাদের এক্সপেরিমেন্ট চলছে, এবং এক্সপেরিমেন্ট হতে হতে একটা জিনিসও আসতে শুরু করেছে। তো গ্লাস ডোরও হয় অনেক জায়গায়, টোটালটাই গ্লাস দিয়ে ডোর করা হচ্ছে। এছাড়া আমরা মানে গ্রামের দিকে বিভিন্ন বাড়িতে কিন্তু এখনো লোকাল মেটেরিয়ালস যেগুলো আছে সেগুলোর দরজাও দেখতে পাচ্ছি বা জানলাও দেখতে পাচ্ছি। এরকমভাবেই এগোনো চলছে আর কি জানলা দরজার ব্যাপারটা। দর্শক বন্ধু একজন এইমাত্র ফোন করেছিলেন, তিনি বললেন যে এই যে ফল সিলিং, এটা কি ম্যাটেরিয়াল দিয়ে আমরা করব? বিশেষত কিচেন এবং টয়লেটে এখন সবচেয়ে বেস্ট মেটেরিয়াল হচ্ছে ভেতরে জিআর স্ট্রাকচার দিয়ে ক্যালসিয়াম সিলিকেট বোর্ড, যেটা জিপসাম বোর্ডের সাবস্টিটিউট হিসেবে এসছে ক্যালসিয়াম সিলিকেট বোর্ড। ভেরি গুড সলিউশন ফর কিচেন টয়লেট। আর উনি যেটা বলছেন ফাঁকার দিকেও আপনি ক্যালসিয়াম সিলিকেট বোর্ড ইউজ করতে পারেন, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর ছোপটা আসবে না, ক্যালসিয়াম সিলিকেট, ওয়াটারেও কিছু হবে না। আর একটা আছে যেটাতে আপনার ডেকোরেটিভটা ভালো আসবে না, সেটা হচ্ছে সিমেন্টিটিউয়াস বোর্ড। সিমেন্ট দিয়ে একটা বোর্ড তৈরি করা হয়েছে এই সেম থিকনেসেরই, ওটা কম থিকনেসের পাওয়া যায়, 8 mm পাওয়া যায়, 12 mm পাওয়া যায়, 6 mm আপ টু 6 mm পাওয়া যায়। 4 mm-টা সাস্টেন হবে না, 6 mm থেকে ধরুন লাগানো যাবে। 4 mm করতে গেলে আপনাকে গ্রিড টাইপের ফল সিলিং করতে হবে। আমি যেই ফল সিলিংগুলোর কথা বলছি সেটা হচ্ছে সিমলেস ফল সিলিং, মানে নিচে থেকে আপনি আর খুলতে পারবেন না পরে চেষ্টা করলেও। তো আর একটা ফল সিলিং যেটা খুব চলে সেটা হচ্ছে গিয়ে গ্রিড ফল সিলিং, যে 2 ফুট বাই 2 ফুটের একটা করে বোর্ড করা হয়, তাতে একটা টি চ্যানেল দিয়ে, সেটা অ্যালুমিনিয়ামের টি চ্যানেল হতে পারে, জিআর টি চ্যানেল হতে পারে, কোটেড করা, সেই চ্যানেলের উপরে যে বোর্ডটা রেখে করা হয় সেটা হচ্ছে গ্রিড ফল সিলিং। তো গ্রিড ফল সিলিংটা আপনি অনায়াসে খুলতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার বোর্ডটা একটু কম থিকনেসের দিলেও চলবে। এটা আবার রেডিমেডও এসছে, ডেকোরেটিভ টাইপও এসছে, অনেক লোকাল কোম্পানি আছে, ভালো কোম্পানিরও আছে, ধরুন এগুলো সব আছে। তো ওইগুলো করলে জিপসাম অ্যাভয়েড করলেই, জলা জায়গায় জিপসাম অ্যাভয়েড করলে হবে না। কিন্তু জিপসামেরও প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে গিয়ে ধরুন ময়েশ্চারাইজার জিপসাম বোর্ড আছে। জিপসাম বোর্ডের লট অফ কোয়ালিটি আছে। জিপসাম বোর্ডের ধরুন প্লেন জিপসাম বোর্ড আছে, তারপরে ফায়ার রেটেড জিপসাম বোর্ড আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ধরুন ময়েশ্চারাইজার জিপসাম বোর্ড আছে, আর একটা কি মনে পড়ছে না এখন, ওই 3-4 রকম জিপসাম বোর্ড আছে। আপনাকে ক্ষেত্র বিশেষে সেটা ইউজ করতে পারে। তার থেকে ভালো আপনি অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন ক্যালসিয়াম সিলিকেট বোর্ড, এখন বাজারে অ্যাভেলেবেল, নাহলে সিমেন্টিটিয়াস বোর্ড ইউজ করতে পারেন। সিমেন্টিটিয়াস বোর্ডের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আপনাকে পেন্টিং করাতে হবে, সব কিছু পুট্টিও করাতে পারবেন, আপনার ডেকোরেটিভেও কোনো প্রবলেম হবে না। আরেকটা যেটা উনি বললেন, যেটা যে বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ, হ্যাঁ, ওইটা জিপসাম সিলিং করার জন্য ওটাকে আর রেকটিফাই করার কোনো উপায় নেই, কারণ জিপসাম সিলিংটা হয় দুটো লেয়ার বোর্ড দিয়ে, এই দুটো লেয়ার পেপার দিয়ে, দুটো পেপার মধ্যে একটা জিপসামের ডাস্ট থাকে, ডাস্টটাকে জমিয়ে এটা করা হয়েছে, বোর্ডটা করা হয়েছে, ডাস্টগুলোকে জমিয়ে বোর্ড করা হয়েছিল। পরে শুকিয়ে গেলে ভাঙলে ডাস্টই পাবো আমরা, মানে জিপসামের ডাস্টটা থেকে ওটার উপরে জল পড়েছে, জল পড়ার জন্য
জিপসাম ভেদ করে উপরের কাগজটা এখন ব্ল্যাক হয়ে গেছে। ওটাকে যতবারই ট্রিটমেন্ট করতে চাইবেন আর ট্রিটমেন্ট হবে না ওটার মধ্যে। ওটা মানে আপনাকে বোর্ডটা ওই ক্ষেত্রে স্ট্রাকচারটা আপনি ইউজ করতে পারবেন, বাট বোর্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে, করে ক্যালসিয়াম সিলিকেট বোর্ড লাগাতে হবে, আর না হলে আদারওয়াইজ সিমেন্টিটিয়াস বোর্ড লাগাতে হবে। আসল আমাদেরকে ওই যেখান থেকে জলটা পড়ছে হ্যাঁ, সেখানটা ডিফাইন সেটাকে অবশ্যই সারাতে হবে। সেটা কারণ সারাতে আমরা হবে। যে বডি লাগাই ফল সিলিং মানেই হচ্ছে আমার একটা সিলিং এর আন্ডারে থাকবে। কাজে এর মেটেরিয়ালস গুলোর কিন্তু মানে জল বা এগুলো খুব বেশি সাস্টেন করতে পারবে এইভাবে তো তৈরি হয় না। এগুলো বেশিরভাগটাই তৈরি হয় যে আমার উপরে একটা ছাদ আছে, আমি জানি ওখান থেকে জল এসে পড়বে, এটা ধরেই তৈরি হচ্ছে না। কারণ বেশি যখন আমাকে ধরে তৈরি করতে হবে তখন খরচাটা স্বাভাবিকভাবেই প্যারালালি অনেক বেড়ে যাবে, যে এটাকে আমার টোটালি ড্যাম প্রুফ করতে হবে বা এটাকে টার্মাইট প্রুফ করতে হবে। সেই জন্যই এটাকে আমাদের মাথায় রেখে চলতে হবে যে জলটা যাতে না আসে, টিনের চাল হোক বা জারি চাল হোক, সেখান থেকে জলটা যাতে না পড়ে, তার জন্য ছাদের ওপরেও ট্রিটমেন্ট যেগুলো করা সেগুলো করতে হবে। স্টার ফেল্টিং হোক বা টিনটাকেই চেঞ্জ করে দেওয়া হোক, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তা প্লাস নাহলে খুব সাইড, মুশকিল। ওই ক্ষেত্রে সাইড গুলোও খোলা থাকে অনেক সময়। সাইড ছাদের উপরে যে স্ট্রাকচার গুলো টেম্পোরারি স্ট্রাকচার করা হয়, ওগুলোতে সাইড গুলোও খোলা থাকে অনেক সময়, সাথে করে জল আসে একটু। আর একটা কথা দর্শক বন্ধুদের জানিয়ে রাখবো যে আমাদের কিন্তু টিভি চ্যানেলে লাইভ পাশাপাশি কিন্তু ফেসবুকও লাইভ দেখতে পাবেন আপনারা এই অনুষ্ঠানটি, এবং তার সাথে সাথে এই অনুষ্ঠানটি আবারও আপনারা রিপিট টেলিকাস্ট দেখতে পাবেন রাত্রির 11টা থেকে 12টায়। 10টা রাত্রির 10টা থেকে 11টায় আপনারা রিপিট টেলিকাস্টও দেখতে পাবেন। এবার চলে আসছি যে চন্দ্রচূড় বাবু কিছুক্ষণ আগেই একটা কথা বললেন যে অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে গ্লাস ডোর হচ্ছে। তো এই যে ধরুন ডোরগুলো হচ্ছে কাঁচের, তো এই যে ফল সিলিং না, এই যে গ্লাস ডোর, এক্ষেত্রে আমরা কি ধরনের কাঁচ লাগাবো বাড়িতে? হ্যাঁ, এটা আমি বলছি। বাবু যদি একটু বলেন। বলছিলাম যে ধরুন এখন গ্লাস তো একই কাঁচ হলো, সেটাকে এখন প্রক্রিয়াজাত করে টাফ হ্যান্ডিং করা হচ্ছে, মানে হিট দিয়ে তার যে ব্রোকেজ পাওয়ারটা ছিল সেটাকে অ্যাকচুয়ালি কমানো নয়, অ্যাকচুয়ালি ভঙ্গুর জাতীয় জিনিসটাকে আরো মানে ধারালো ভাবে না ভেঙে যায়, যেমন ছোট ছোট ভঙ্গুর হয়ে ভাঙে, তার জন্য একটা ট্রিটমেন্ট করা হচ্ছে। সে ম্যাটার অফ সেফটির কথা মাথায় রেখে মেনলি এটা ধরুন একটা গ্লাসে একটা কাঁচা, আমরা বলি যে কাঁচা গ্লাস আর না হলে পাকা গ্লাস, সোডা মানে চলতি কথাতে কাঁচা গ্লাস আর পাকা গ্লাস। এবার কাঁচা গ্লাস মানে যেটা ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে এসছে সেটা কাঁচা গ্লাস। ফ্যাক্টরি থেকে তৈরি হওয়ার পরে আমাদের এখানে বিভিন্ন প্রসেসর আছে, সেই প্রসেসররা সেই গ্লাসটা প্রসেস করে টাফ হ্যান্ড করে। সেই টাফ হ্যান্ড গ্লাস হওয়ার সময় গ্লাসটা বলি পাকা গ্লাস, তখন সেই গ্লাসটা ভঙ্গুরতা অনেক কমে যায়, মানে ভাঙলেও ছোট ছোট ভাঙে, সেটা ম্যাটার অফ সেফটির জন্য সেটা আগেই বললাম। তো ওই টাইপের গ্লাস দিয়ে করলে কি হয়, একসময় লাগাতে গেলে সবচেয়ে গ্লাস ভাঙা টেন্ডেন্সি হচ্ছে গ্লাসটা যখন কোথায় লাগাতে যাওয়া হয়, লাগানোর সময় যদি ভেঙে না যায় গ্লাসটা, তখন সেই গ্লাসটা কিন্তু সারা লাইফ অন্য কেউ লোক আঘাত করলেও যা কিছু করলেও ভাঙবে না। তো তার জন্য টাফ হ্যান্ড টাইপের গ্লাসই বেশি আমরা ইউজ করি, যে টাফ হ্যান্ড গ্লাসটা ইউজ করলেই ভালো হয়। আর সেটা একটু কষ্ট হয়ে যায়, তো বাকি আপনি কাঁচা গ্লাস দিয়েও জানলা দরজা করতে পারেন। জানলার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, দরজার ক্ষেত্রে অ্যাকচুয়ালি টাফ হ্যান্ড গ্লাসটা ইউজ হওয়াই ভালো, যেগুলো খুব সামনাসামনি ইউজ হচ্ছে। হাই রাইজ বিল্ডিংয়ে তো আমরা হচ্ছে গিয়ে কাঁচা গ্লাস ইউজই করতে পারবো না, কারণ ওখানে কোনো যদি গ্লাস লাগাতে লাগাতে খুলে পড়ে তাহলে লেবারের চোরাঘাত বেশি হবে। ওর জন্য সব কিছু করার জন্য টাফ হ্যান্ড গ্লাসই আমরা মেনলি ইউজ করে থাকি, যেটা পাকা গ্লাস বলা হয়। আচ্ছা, এই ব্যাপারে যদি চন্দ্রচূড় বাবু আপনি একটু বলেন। হ্যাঁ, গ্লাসের আমরা এখন ভ্যারাইটিস ইউজ করছি, শুধু যে দরজা করা হচ্ছে তা না, গ্লাস দিয়ে আমরা তো বাইরেরটাকে সাজাচ্ছি, কিন্তু প্যারালালি আমরা কিন্তু গ্লাস পার্টিশন এটাও আমরা প্রচুরভাবে ইউজ করছি। হ্যাঁ, গ্লাস পার্টিশনে ইউজ হচ্ছে, আমরা যদি দেখি বিশেষ করে অফিসগুলোতে ইউজ হয় খুব বেশি। অফিসে ইউজ হচ্ছে, অনেক সময় টয়লেটে ইউজ হচ্ছে, অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে ইউজ করছি গ্লাস পার্টিশন। এখন প্রচুর ভ্যারাইটিস থিকনেসের গ্লাস আমরা পাচ্ছি। অনেক সময় যেটা আগেও বলা হয়েছে যে 2-3টে গ্লাসকে আমরা হয়তো অ্যাড করে করে তৈরি করতে পারছি। এছাড়াও বিভিন্ন রকম পার্টিশন আমরা দেখছি। আগে যে কনসেপ্টটা ছিল অফিসের মধ্যে, এখন যদিও অনেকটাই চেঞ্জ হয়েছে। আগে কিউবিকলস করে একদম ছাদ অবধি করে দেওয়া হতো, আলাদা আলাদা রুম অফিসের লোকেরা বসতো।
কিন্তু এখন সাধারণত ওয়ার্ক স্টেশন হিসেবে একটা জায়গাতে ছোট ছোট কিউবিকল করে ভাগ করে দেওয়া হচ্ছে এবং অনেক লোক একসঙ্গে কাজ করতে পারছে। তো এইটা আর গ্লাস পার্টিশনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে যিনি অফিসটাকে চালনা করছেন তিনি একটা ঘরে বসে পুরো জায়গাটাকেই দেখতে পাচ্ছেন সব দিকটাই, যদি গ্লাস দিয়ে পার্টিশন করা থাকে। নজর রাখা যায় সব দিক। অথচ কিন্তু আমি সাউন্ড বা এটা কিন্তু বাইরে যাচ্ছে না। অনেক কথাই থাকে যেটা বাইরের হয়তো সবার জন্য নয়, আমার জন্যই হয়তো সেই কথাটা আছে, আমি চাইছি না এই কথাটা বাইরে যাক, তাই আমি ঘরে বসে কথা বলছি, অথচ কিন্তু বাইরে আমরা দেখতে পাচ্ছি না। আর আমাদের আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম জিনিস দিয়ে এখন যে ব্যবহার করাগুলো চলছে, সব জিনিসকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। যেমন ফলস সিলিং যেটা আমরা বলছি বা পার্টিশন ওয়াল যেটা বলছি, পার্টিশন ওয়াল কিন্তু অনেক সময় অনেক রকম হয়। একটা হচ্ছে পার্টিশন ওয়ালটা আমরা পার্মানেন্টলি করে রেখেছি, মানে এটা আমরা ব্রিক দিয়েই করি বা কোনো একটা আইটেম দিয়ে করলাম যেটা ওখানে পার্টিশন ওয়ালটা পার্মানেন্টলি থাকবে। কিন্তু অনেক সময় আমরা কি করি, টেম্পোরারি পার্টিশন ওয়ালও হয়। এই পার্টিশন ওয়ালটা আমি কিন্তু শিফট করতে পারছি। যেমন একটা বড় হোটেল, তার যে রুমগুলো থাকে কোনো সময় এক একটা বড় রুমকে 2 বা 3টে পার্টে ভাগ করা হয়। সেই পার্টিশন ওয়ালটা দেখে কিন্তু মনে হবে না পরে আমরা যখন যাচ্ছি যে ওটা পার্টিশন ওয়াল, ওটা তখন মনে হবে যেন একটা সত্যিকারের ওয়াল এবং রুমটা ওইটাই সাইজ। কিন্তু পরে যখন ওটাকে আবার শিফট করিয়ে দেওয়া হচ্ছে তখন এটা রুমটা অনেক বড় হয়ে যেতে পারে। কাজে বিভিন্ন রকম মেটেরিয়ালসের এখন ইউজ হচ্ছে এবং সেই ইউজ করে করে মানুষ চেষ্টা করছে দেখতেও সুন্দর হতে হবে, এর প্রধান গুণ, এবং এটার ইউটিলিটি যাতে বহুমুখী এর ইউটিলিটি হয় সেগুলো চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে যেটা আমরা দেখছি যে ফলস ওয়ার্ক বিভিন্ন রকম, এই ফলস ওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে একটা জায়গাকে সাজানো গোছানো সবই হচ্ছে, আবার অনুষ্ঠানটা হয়ে গেল। যেমন এই স্টুডিওগুলোতে আমরা দেখছি যে একটা এক এক সময় এক এক রকম সজ্জার মাধ্যমে আমরা এক একটা অনুষ্ঠান করছি। এটা কত সহজে এই সজ্জাগুলোকে চেঞ্জ করা যাবে, এর জন্য এখন মডিউলার জিনিস চলে এসছে প্রচুর। যেমন মডিউলার কিচেন, তেমনি মডিউল করে, মানে এক একটা আইটেমকে আমরা যদি মডিউলে ভাগ করতে পারি তাহলে সেগুলো দিয়ে আমরা যোগ বিয়োগ করতে করতে আমরা অনেক জিনিসকে সাজিয়ে নিতে পারছি। মাল্টিপারপাস ইউজ, আমরা যে ফার্নিচারগুলোকে এখন তৈরি করছি সেটাকে চেষ্টা করছি মাল্টিপারপাসে ইউজ করার, মানে কোনো সময় সেটা সোফা হিসেবে ইউজ হচ্ছে, কোনো সময় তো বেড হিসেবে ইউজ হচ্ছে, কোনো সময় সেটা আদার পারপাসে ইউজ হচ্ছে। এরকম বিভিন্ন রকম ক্যাবিনেট, এক একটা ক্যাবিনেট এক এক রকমভাবে আমরা সাজাতে পারছি, ক্যাবিনেটের এক একটা পোর্শন আবার এক এক রকমভাবে ইউজ হচ্ছে। এরকম মাল্টিপারপাস ইউজ কিন্তু আমরা ক্রমশ দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া আমরা যেটা মূল আজকের আমাদের মানে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমাদের ফাসাদ হোক বা ফল সিলিং হোক, এই যে আইটেমগুলো ছিল, তো এই ফাসাদের দিকে যদি আমরা এখন আবার একটু ফিরে আসি। হ্যাঁ, একটু ফাসাদের দিকে ফিরে আসলে ভালো হয়। যে মূলত আমাদেরকে যে ফাসাদগুলো করা হচ্ছে এর কস্টের ব্যাপারটা যদি আজকে আমরা একটু ডিসকাস করতে পারি, যে এগুলোর কস্টের দিক থেকে এটা কেমন এফেক্টিভ হতে পারে। আচ্ছা, ফাসাডের কাজের মধ্যে আমি একটা ওই সাধারণত ঘোরাফেরা করলে যে কাজটা চোখে পড়ে, আমি এটা বলে রাখি আজকে সুযোগ পেয়েছি যখন, তখন আর্কিটেকচারাল নর্মসে যেগুলো হচ্ছে লোই গ্লাস বা পারফরমেন্স গ্লাস, আপনি তো ডিসকাস করে বলছেন, আমি মেন টপিকগুলো একটু বলে দিয়ে চলে যাচ্ছি। যেটা ফাসাডের লোই গ্লাস বা পারফরমেন্স গ্লাস, যেটা থেকে আপনি আর ভ্যালু ইউ ভ্যালু, যে সূর্যের অতিবেগুনি বা আপনার কত লাইট ট্রান্সমিশন হবে ভেতরে, তার কতটা হচ্ছে গিয়ে নয়েজ প্রুফ হবে, এগুলো সব ওই কোম্পানির গ্লাসে কিন্তু ব্র্যান্ডে লোগো করে লেখা থাকে। এবার আমরা সেটার ইউজই অনেক সময় অপরচুনিটিটা পাই না, তখন আমরা কাজের মানে ভুল লাগানোর জন্য, যে আপনার লোক কাজ করে গেছে সেটা ভুল লাগানোর জন্য দেখবেন ওতে দুটো দিক আছে, একটা প্লেন দিক আর একটা চকচকে ভাব আয়নার মতন দিক, প্রলেপ করা দিক। আমরা কিন্তু প্রলেপ করা দিকটা ভেতরেই রাখবো, তবেই আমরা ওই গ্লাসটার যে লোই গ্লাস মানে লো পারফরমেন্স গ্লাসের ক্রাইটেরিয়াটা আমরা সবকিছু ঠিকঠাক পাবো। সেই জিনিসটা কিন্তু আপনারা যারা শুনছেন অনুষ্ঠান তারা মাথায় রাখবেন। যেমন বিগত দিনে আপনার বাড়িতে জানলাতে লাগা, এখন এই গ্লাসের ইউজ প্রচুর বেড়ে গেছে, জানলাতে লাগাক, ফাসাডে লাগাক, যেখানেই লাগাক সেখানে ও যেন গ্লাসটা মানে যে আপনার পড়বে সে যেন গ্লাসের ওই চকচকে দিকটা ভেতরের দিকে রাখে, বাইরের দিকটা প্লেন দিকে থাকবে। এবার আসি আপনি কস্টের দিকে। এবার ধরা যাক যে আমরা অ্যাকচুয়ালি এখানে প্রজেক্ট করার জন্য প্রজেক্টের
এক্সটেরিয়ারটা কেমন হয় সেটার জন্যই মেনলি ডিসকাস করার কথা ছিল। তো এখানে কথা হচ্ছে কি প্রজেক্টের গুলো আমরা এখন দেখছি যে হাই রাইজ বিল্ডিং এর যে এক্সপানশন যে কলম বা বিম যেগুলো আছে সেইগুলো যাতে করে হিটে কোনো এক্সপানশন না হয় তার জন্য এখানের একটু কষ্টটা অনেক বেশি হয়। তার জন্য ডবল গ্লাস, এবার ডবল গ্লাসের মধ্যে আবার ওই যে এয়ার গ্যাপটা সেটা 12 mm কোনো সময় 16 mm তৈরি করা হয়, যাতে করে হিটটা খুব কম পরিমাণ যেতে পারে। আর না হলে ওখানে আবার একটা ইনসুলেশনের লেয়ার করা হয়, যেই এরিয়ায় আপনি আপনার পেছনে ব্যাকে আপনার কলম বিম আছে সেই এরিয়াগুলোকে আবার ইনসুলেশনের একটা বাক্স বানিয়ে ওর মধ্যে ঢোকানো হয়। তাতে কি হয় যে আপনার মেন স্ট্রাকচারটার এক্সপানশন যেটা থাকে সেই এক্সপানশনটা যেন কিছুভাবেই না হয়। তবে এখন ডবল গ্লাস আসার জন্য সেই এক্সপানশনটা অনেক কম হচ্ছে, তাতে করে আপনার বিল্ডিংয়ের সেই যে মূল ক্ষতিটা ছিল সেটা অনেক কিন্তু কম হয়ে যাচ্ছে। যেটা আপনার লোহা একটা হিট হয়ে গেলে বা যে কোনো জিনিসের একটা হিটের জন্য বা হিট কম হওয়ার জন্য একটা সংকোচন আছে, সেটা অনেক কম হয়ে যাচ্ছে। এইটা একটা। আর কস্টের জন্য আমি যেটা বলছিলাম মেন পয়েন্টটা, যে কস্ট হচ্ছে যদি আমি বাড়িতে করি, ধরুন বাড়িতে করলে আপনার সিঙ্গেল গ্লাস দিয়েই করেন, বাড়িতে ছোট ছোট স্ট্রাকচার হয়, সেখানে আপনার উইন্ড প্রেসারের ডিজাইনও খুব একটা করতে হয় না, কারণ আপনি ম্যাক্সিমাম 4 স্টোরিজ বিল্ডিং পর্যন্তই আপনি করেন নিজে চেষ্টা করে। বাকি আপনাকে ওর বেশি বিল্ডিং করলেই অনেক সময় এই বিল্ডিংয়েও কেউ আর্কিটেকচার দিয়ে করাই, কেউ নিজে এখন আর্কিটেকচার দিয়ে করাই বেশি হয়ে গেছে। আগে কিছু বাড়ি মিস্ত্রির আইডিয়াতেই হতো, বাকি এখন সবাই আর্কিটেকচার দিয়ে করাই। তো আর্কিটেকচাররা 4 স্টোরিজ বিল্ডিং পর্যন্ত ধরুন সিঙ্গেল গ্লাস লেয়ারই দেয়, সেই ক্ষেত্রে আপনাকে পুরো পেরিপেরিয়াল করায়নি কেউ, সেক্ষেত্রে সামনের দিকটাই করায়। সেখানে ধরুন আপনি 4000 স্কোয়ার মিটার 4000 রুপিস পার স্কোয়ার মিটার কি 4000 থেকে 5050 এরকম পার স্কোয়ার মিটারে আপনি লাগাতে পারবেন অনায়াসে, ভালো জিনিসই হয়ে যাবে। সব যে ব্যান্ডের গ্লাস, ব্যান্ডের অ্যালুমিনিয়াম, এগুলো সব আপনি মেনটেন করতে পারবেন। প্লাস এখানে খুব কস্টলি একটা জিনিস হয় যেটা আমরা লুক করে যাই না, সেটা হচ্ছে গিয়ে ওর অ্যাঙ্কারটা প্রপার ব্যান্ডের হতে হবে এবং প্রপার মানে কংক্রিটের মধ্যে যেতে হবে, এবং সেই কংক্রিটটা কতটা এরিয়া আছে তার গ্রেডটাও আপনাকে মোটামুটি জানতে হবে। তার উপরেই ফ্যাসাডের মেইন জিনিসটা ওখানটা ধরে আছে যে ওই অ্যাঙ্কারের ডিজাইনটাই হচ্ছে কি মেন। তবে অ্যাঙ্কারের ডিজাইন এখন সব যারা ভালো ব্যান্ড আছে, ফিসার বলুন, হিলটি বলুন, আরও যারা সব ব্যান্ড আছে, তারা সবাই ওর জন্য একটা ক্যালকুলেশন শিট নিজেরাই প্রোভাইড করে, তার একটা ডিজাইনও করা থাকে। সেই ডিজাইনটা আমরা ওদের ক্যাটালগে পেতে পারি, সব জায়গায় নেটেও আছে এখন, যে এইটা ইন্ডিভিজুয়ালি কত লোড নিচ্ছে, এই সব ব্যাপারগুলো ওতে সব ক্লিয়ারই থাকে। তার জন্য আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়ে গেছে। বা যারা আমাদের এই উইন্ড প্রেসারের ডিজাইনগুলো যেসব আর্কিটেকচাররা করে দেন আর কি, সেই ডিজাইন করতে গেলেও সেই সুবিধাগুলো পেতে দেন। আর ধরুন গিয়ে আপনার ডবল গ্লাস দিয়ে আপনি হচ্ছে, আমি এবার একটু চন্দ্রচূড় বাবুর কাছে আসবো, যে মেন ওয়াল এবং পার্টিশন ওয়াল এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? মেন ওয়াল আর পার্টিশন ওয়ালের মধ্যে মূলত ডিফারেন্স যেটা থাকে, আমাদের পার্টিশন ওয়ালটা বোঝাই যাচ্ছে নাম থেকে যে এটাকে একটা পার্ট করে দিচ্ছে, দুটো রুমকে বা মানে রুমের সঙ্গে বাথরুমকে যে কোনো জায়গায় যখন দুটোকে পার্ট করে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পার্টিশন ওয়াল। আর মেইন ওয়াল আমরা সেটা লোড বিয়ারিং হতে পারে, নন লোড বিয়ারিংও হতে পারে, সেটা হচ্ছে যদি এক্সটার্নাল পেরিফেরিতে যে ওয়ালটা থাকে, যে আমাদের মূলত বাইরের প্রকৃতির থেকে রক্ষা করে চলেছে, বাইরের আবহাওয়ার থেকে যারা আমাদের রক্ষা করছে, সেটার মেন ওয়াল। এখন আমাদের স্ট্যান্ডার্ড যে কর্পোরেশনের নর্মস, ক্যালকাটা কর্পোরেশনের নর্মস, সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়াল বা মেন ওয়াল বলতে আমরা যেটাকে বুঝি, সেটা মিনিমাম 10 ইঞ্চি বা 8 ইঞ্চি থিকনেসের হতে হবে, আর পার্টিশন ওয়াল 5 ইঞ্চি বা 3 ইঞ্চির হতে পারে। এই প্রোগ্রাম আপনাদের যেমন লাগে তার উপরে নির্ভর করে একটা ওই ফিডব্যাক। আবার যদি ফ্যাসাদে একটু ফিরে যাওয়া যায়, ফ্যাসাদের সম্বন্ধে আর যা যা আছে একটু যদি বলেন দর্শক বন্ধুদের। ফ্যাসাডের ব্যাপারটা হলো এবার হচ্ছে কি আপনার এবার ওই প্রজেক্টের ফ্যাসাডের রেটটা শুধু বলতেই বাকি সময় খুব সংক্ষিপ্ত, একটুখানি তো সংক্ষিপ্ত সারে। হ্যাঁ, এবার প্রজেক্টের জন্য ধরুন ওই
6,500 থেকে 10,000 অ্যান্ড অ্যাবাভ ফ্যাসাডের জন্য কস্ট লাগবে, সেটা হচ্ছে গেমের। এখনকার মতো আজকের মতো হাই কনস্ট্রাকশন এই পর্যন্তই। এবং হ্যাঁ, বাড়ি নির্মাণের খুঁটিনাটি, শুধু বাড়ি নয় অফিস যে কোনো নির্মাণের খুঁটিনাটি জানতে চোখ রাখুন হাই কনস্ট্রাকশনে, শুধুমাত্র হাই নিউজে।